নিজের হুইল চেয়ারটায় মাথা নিচু করে বসে আছে তিন্নি। বিড় বিড় করে বলে চলেছে দুর্বোধ্য কিছু একটা। হাতের মুঠোয় এখনো ধরা আছে ফল কাটার ছুরিটা। রক্তের স্পষ্ট দাগ লেগে আছে ছুরির চকচকে শরীরে। মেঝেতে উল্টে পড়ে আছে পামেলার নিস্পন্দ শরীরটা। ঘটনার আকস্মিকতা বিহ্বল অবিনাশ ভেবেই পাচ্ছে না যে ঘটনাটা সে নিজের চোখে দেখছে সেটা সত্যি নাকি স্বপ্ন। তিন্নি পামেলাকে, ও কি সম্ভব? পামেলার সঙ্গে তিন্নির সম্পর্কে কোনো তিক্ততা তো ছিল না, তবে কেন এমন করলো তিন্নি? ওদিকে পামেলার মরণ আর্তনাদ ছড়িয়েছে তাদের আবাসনে। উৎকণ্ঠিত দু চারজন সহৃদয় প্রতিবেশী ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে জানতে চাইছেন কি হয়েছে। এখন কি করবে অবিনাশ? কোথায় লুকোবে পামেলার দেহটা? তার অপরাধী মেয়েটাকেই বা কি করে আড়াল করবে? তিন্নি কেন এমনটা করলো সেটা ভাবার সময় নয় এখন। বরং এই ঘটনাটাকে যদি ভ্যানিশ করে দেওয়ার ক্ষমতা থাকতো তার হাতে। একবার মনে হয় ছুরিটা তিন্নির হাত থেকে কেড়ে নিজের হাতে নিয়ে নেয়। পরক্ষণে তার হিসেবি মন বিদ্রোহ করে ওঠে। সে কেন এই বোকামিটা করবে? তিন্নির বয়স মাত্র 7। তার এই অপরাধের হয়তো তেমন কোনো দণ্ড হবে না, কিন্তু তিন্নির জায়গায় সে থাকলে আইনের পাকচক্রে জড়িয়ে মরতে হবে। ওদিকে দরজায় ধাক্কা বাড়ছে। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ভেঙেই ফেলবে বুঝি দরজাটা। অবিনাশ এগিয়ে আসে তিন্নির দিকে, দাঁতে দাঁত চেপে বলে, কেন কেন এমন করলে তিন্নি? কেন করলে? অবিনাশের মাথায় ঘুরছে এখন অন্য পরিকল্পনা। হাতে বেশি সময় নেই, মুহূর্তে সাজিয়ে নিতে হবে পরিকল্পিত ঘটনাটা। বেশি সময় লাগবে না। তিন্নির মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলতে হবে। বিছানার চাদর দলামালা করে দিয়ে ধস্তাধস্তির চিহ্ন প্রকট করে তুলতে হবে। আলমারি ঘেঁটে ওলট পালট করতে হবে। ছুরিটা ধুয়ে মুছে কিচেনে রেখে আসতে হবে। আর তারপরে নিজের মুখ আর হাতটা তিন্নিকে দিয়ে শক্ত করে বাঁধিয়ে নিতে হবে। তারপর দরজা ভেঙে প্রতিবেশীরা এসে দেখবে তাদের ঘরে কি অঘটনটাই না ঘটে গেছে। নিজের পরিকল্পনায় তুষ্ট অবিনাশের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। এমন অবস্থাতেও সে মাথা ঠান্ডা রেখে এত কিছু ভাবতে পারছে দেখে নিজের পিঠ নিজেই চাপড়ে দিতে ইচ্ছে হয়। যদিও এটা নতুন কিছু নয়, মাথাটা তার চিরকালই ঠান্ডা। তাড়াতাড়ি ঘরটাকে তোলপাড় করে দিয়েই অবিনাশ এক দৌড়ে তিন্নির কাছে আসে। পামেলার গলার ক্ষতস্থান বেয়ে রক্তের একটা মোটা ধারা গড়িয়ে এসেছে তিন্নির হুইল চেয়ার পর্যন্ত। মেয়েটা তাকিয়ে আছে ওই দিকেই, ওই রক্তের দিকে তাকিয়ে এখনো একইভাবে বিড় বিড় করে চলেছে। অত শোনার সময় এই মুহূর্তে অবিনাশের কাছে নেই। সে ক্রুদ্ধ চাপা গলায় বলে, তোমার জন্য আমি পাগলের মতো ছুটে বেড়াচ্ছি যাতে এই অপরাধের দায় তোমার উপর এসে না পড়ে। আর তুমি এখনো বসে আছো? ছাড়ো ছাড়ো ছুরিটা, এটা পরিষ্কার করতে হবে। অপরাধের দাগটা তুলে ফেলতে হবে। ছাড়ো ছাড়ো এটাকে। ঠান্ডা চোখের দৃষ্টি নিয়ে তাকায় তিন্নি।
সরাসরি চোখ রাখে অবিনাশের চোখে, বলে, ছুরি ধুয়ে ফেললে অপরাধ মুছে যায় বুঝি? মনের ভেতর যে অপরাধের দাগটা গভীরভাবে আঁকা হয়েছে, সেটাকে কিভাবে ধোয়া যায় তুমি জানো বাবা? 7 বছরের মেয়ের মুখে কথাগুলো বড্ড বেমানান। তেমনি বেমানান এই ভয়লেশহীন নিঃসংকোচ চাহনি। তিন্নি যেন এই কাজটা করে এতটুকু ভীত বা বিহ্বল নয়, যেন পরিণত খুনির মতো মাথা ঠান্ডা করে সে মেরেছে পামেলাকে, এবং এই খুনটা করে সে ভীষণ তৃপ্ত হয়েছে। নিজের মেয়েকে এই মুহূর্তে অচেনা লাগার কথা অবিনাশের, কিন্তু এখন তার মন জুড়ে খেলা করছে একটা দুঃসহ ক্রোধ। মনে হচ্ছে হাতের ছুরিটা দিয়ে এ অবাধ্য উদ্ধত মেয়েটাকেই না, কিসব ভাবছে ও। গলাটা যতটা সম্ভব কোমল করে অবিনাশ আসল অস্ত্রটা প্রয়োগ করে। দেখো সোনা, তুমি যদি কোনো বিপদে জড়িয়ে যাও, তোমার মাকে কি জবাব দেব আমি? তোমার মা যে খুব কষ্ট পাবে। মুখের কথা শেষ করতে না দিয়ে তিন্নি বলে, মা তো কষ্ট পেয়েই চলেছে, এবার মা শান্তি পাবে, খুশি হবে। কি বলছো তুমি? ছাড়ো এটা। ওই যে যারা দরজায় ধাক্কা দিচ্ছে, ওরা এক্ষুনি এসে যদি তোমাকে এই অবস্থায় দেখে, তাহলে কি ভাববে বলো তো? ভাববে তিন্নি একটা খুনি। তিন্নির নরম গলাটা কেমন যেন বিকৃত শোনায়। ও কেটে কেটে বলে, আমি মারিনি আন্টিকে। আমার গায়ে কি অত জোর আছে বলো? আন্টিকে মেরেছে ওর অপরাধ। ওর অপরাধগুলো বাড়তে বাড়তে একটা কালো ছায়া হয়ে গিয়েছিল, ঠিক আমার ডিঙ্কার মতো কালো মিশমিশে একটা ছায়া। ও দুষ্টুমি সহ্য করতে পারে না। খবরদার, একটাও দুষ্টুমি নয়। অবিনাশের মনে হচ্ছিল এ তিন্নি নয়, কিছু একটা ভর করেছে তিন্নির উপর। একটা মিষ্কালো ভয়ের ছায়া অবিনাশের মনকে পিষে মারতে চাইছিল। পামেলা কি খুব দুষ্টু ছিল তিন্নি? আড়ালে মারতো তোমাকে, বকতো? না, পামেলা আন্টি কখনো আমাকে মারেনি। তো একটু আধটু আমার দেখাশোনা করতো। মা তো সবসময় থাকতে পারে না আমার কাছে, তাই বাবা পামেলা আন্টিকে এনেছিল আমাকে দেখাশোনা করার জন্য। ওই দিন পামেলার সঙ্গে কি তোমার কিছু সমস্যা হয়েছিল? আমাকে বলবে একটু? তিন্নির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল ইন্সপেক্টর পদ্মিনী। পদ্মিনী শিশু কিশোর অপরাধ মনস্তত্ত্ব নিয়েও পড়াশোনা করেছে। এই ধরনের কোনো সমস্যা এলে সেই সামলায়। তবে আজ পর্যন্ত সরাসরি খুনের সঙ্গে যুক্ত এমন কোনো শিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। হেড অফিস থেকে খবরটা ওর কাছে পৌঁছতে একটু অবাক হয়েছিল। মাত্র 7 বছরের একটা প্রতিবন্ধী বাচ্চা কাউকে একেবারে মেরে ফেলেছে। শুধু তাই নয়, পুলিশ গিয়ে পৌঁছানো পর্যন্ত রক্তমাখা ছুরি হাতে বসেও ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদ করলে একটা কথাই বলে চলেছে, আমি মারিনি ওকে, ওকে একটা কালো ছায়া মেরেছে। পদ্মিনী ঘটনাস্থলে পৌঁছে দেখেছিল মেয়েটা বসে আছে হুইল চেয়ারে।
ভিকটিমের বডি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেয়েটার বাবাকে। ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে পদ্মিনী ওই ঘর থেকে সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করে। মেয়েটি তখন মাথা নিচু করে বিড় বিড় করে চলেছে। ওর এক মাথা ঝাঁকড়া চুল মুখে এসে পড়ে আড়াল করে রেখেছে ওর সব অভিব্যক্তি। পদ্মিনী এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখে। সমবেদনা আর ভালোবাসা সঠিক মাত্রায় কাউকে অনুভূত করাতে পারলে মনের সব পাথর গলিয়ে দেওয়া যায়। এটা খুব ভালো করে জানে পদ্মিনী। এখন ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, খানা তল্লাশি চলছে এখনো। এই সময় মেয়েটির মনের উপর কি অমানসিক চাপ গেছে তা অনুমান করতে পারছে সে। এইটুকু বাচ্চার খাওয়া পর্যন্ত হয়নি। একথা মাথায় আসতেই পদ্মিনী প্রথম প্রশ্নটা করে তিন্নিকে, খিদে পেয়েছে? খাবে কিছু? মেয়েটি যেন শুনতেই পায় না, মাথা নিচু করে বিড় বিড় করেই চলেছে। কথাগুলো শোনার জন্য কান পাতে পদ্মিনী। স্পষ্ট কিছু কথা কানে আসে, কথা নয়, গানের মতো যেন। কালো ছায়ার আঁচল জড়িয়ে নিয়ে বুকে, আধার কালো দেশের মাঝেও রাখবো তোকে সুখে। একটি মেয়ে গভীর দুঃখী, আগুন হলো ঢেউ, বন্ধ দুয়ার গিলতে আসে, বাঁচানোর নেই কেউ। সেই মেয়েটা নিজের ভিতর একটি পুতুল করে, তারি ছোঁয়ায় যেথায় যত দত্তি দান মরে। যাচ্ছি আমি কোন সুদূরে, নিজের জানা নেই, আমার ছায়া নিয়ে হেথায় রয়ে যাবে সেই। গানটা কে শিখিয়েছে তোমাকে? ভারী সুন্দর তো গানটা, শেখাবে আমাকে? এবার চোখ তোলে তিন্নি। গভীর ব্যথায় মুড়ে আছে তার দু চোখ। সেখানে অনুতাপের চিহ্ন মাত্র নেই, যদিও অনুতপ্ত হওয়ার মতো বয়সও তার নয়। মেয়েটির মুখ দেখে মনে হঠাৎ করে ভারী কষ্ট হয় পদ্মিনীর। তার বাড়িতেও একটা ছোট্ট মেয়ে আছে, তার মুখটাও মনে পড়ে একবার। নিজের মেয়ের মুখটা মন থেকে ছেড়ে ফেলে তিন্নিকে নিয়ে পড়ে। বললে না তো গানটা কে শিখিয়েছে? আমার মা। তোমার মা কোথাও গেছেন? না, এখন মা আমার সঙ্গেই থাকে। যখন মাকে আগুন গিলে নিয়েছিল তখন মা ছিল না। অনেকগুলো দিন আমি মাকে খুঁজে পাইনি। আমাদের পুরনো বাড়িতে বেশ কিছুদিন আগে আমার জন্মদিনের দিন বাবা আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। আমি খুব বায়না করেছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য। আমার কেমন যেন মনে হচ্ছিল মা লুকিয়ে ওখানেই আছে, আমি গেলেই খুঁজে পাবো। এতদূর বলে থামে তিন্নি, শুকনো ঠোঁট চাটে। পদ্মিনী ওর দিকে জলের বোতল এগিয়ে দেয়। তিন্নির মা নেই, মারা গেছে। মাহারা পঙ্গু মেয়েটার জন্য বুকটা কেমন যেন করে ওঠে ওর। পেশা তার মনকে কঠিন করে তুলতে পারেনি এখনো। বিশেষত এই বাচ্চাগুলোকে দেখলে মনে হয় অপরাধটাই নগ্ন, অপরাধী নয়। এই নরম মনগুলোতে জ্ঞাতে বা অজ্ঞাতে যে বিষ ভরিয়ে দেয়া হচ্ছে তার পাত্রটা একটা সময় উপচে পড়ে শুধু।
তাকে নিয়ন্ত্রণ করার উপায় ওই বাচ্চাগুলো জানবে কি করে? খাবে কিছু? পদ্মিনীর প্রশ্নে ঘাড় কাত করে তিন্নি। মহিলা কনস্টেবলকে একটা বিস্কুটের প্যাকেট দেওয়ার কথা বলে। ডিউটি অফিসার ও অবিনাশের সঙ্গে কথা বলে পদ্মিনী জানতে পারে 1 বছর আগে তিন্নির মা আগুনে পুড়ে আত্মহত্যা করেছে। পুড়ে কালো হয়ে গিয়েছিল দেহটা। তিন্নি দেখেনি ওর মায়ের মৃতদেহ, তাই বিশ্বাস করতেই চায় না যে ওর মা নেই। ভাবত ওই বাড়িতেই আছে বোধহয়। চিৎকার করত, বায়না করত, কাঁদত। তারপর একটা সময় শান্ত হয়ে গিয়েছিল। হয়তো শান্ত হয়ে যায়নি, ডুবে গিয়েছিল গভীর এক যন্ত্রণার পাথারে। অবসাদ কি তা বোঝার বয়স ওর নয়, তবে এ এক ধরনের অবসাদ যা পুড়িয়ে দেয় একটা শিশু মনের ভালো থাকাকে। পামেলা ওকে একদিন বিরক্ত হয়ে বলে দিয়েছিল ওর মা আগুনে পুড়ে আত্মহত্যা করেছে, নিজেকে শেষ করে দিয়েছে নিজেই। আমি পামেলার উপর রেগে গিয়েছিলাম, বলেছিলাম এসব বলার কি দরকার ছিল। পামেলা বলেছিল ও সামলাতে পারছিল না তিন্নিকে। হুইল চেয়ার চালিয়ে ঘর থেকে বাইরে যাওয়ার জন্য দরজায় ধাক্কা দিচ্ছিল, ওর হাঁটু থেতলে যাচ্ছিল। ওকে শান্ত করার জন্য পামেলা বলেছিল, কার কাছে যেতে চাইছো তুমি? তোমার মা তোমাকে কখনোই ভালোবাসেনি, তাই তো চিরকালের মতো ছেড়ে গেছে তোমাকে। ও বিশ্বাস করেনি। হাতের কাছে ফুলদানিটা পেয়ে ছুঁড়েছিল পামেলার দিকে। তারপর এই মাস 4 আগে ওর জন্মদিনের দিন প্রচন্ড বায়না করছিল ওকে পুরনো বাড়িতে নিয়ে যেতে হবে। আমাদের এই বাড়িটা ফাঁকাই থাকে। তিস্তা মারা যাওয়ার পর আমি ও বাড়ি ছেড়ে এখানে ফ্ল্যাট নিয়েছি। আমার অফিসও এখান থেকে মিনিট 5। তিন্নিকে দেখাশোনার সুবিধে হয়। বিস্কুটগুলো গোগ্রাসে গিলছে তিন্নি। পদ্মিনীকে এগিয়ে আসতে দেখে ওত করে গিলে নেয় মুখের খাবারটুকু। পদ্মিনী নরম সুরে বলে, পামেলা তোমাকে কোথাও মেরেছিল তিন্নি? মারেনি তো, একদিনও মারেনি। তবে আন্টি খুব পচা, শুধু বলতো তোমার মা নেই তিন্নি, মরে গেছে। আমি কত করে বুঝাতাম মরেনি, আছে আমার সঙ্গে। শুধু মা কেমন অন্যরকম দেখতে হয়ে গেছে, তাই বোধহয় চিনতে পারে না কেউ, শুধু আমি পারি। আমি তো জানতাম মা আমাদের ওই বাড়িতে লুকিয়ে আছে। জন্মদিনের দিন গেলে সারপ্রাইজ দেবে। ওখানে গিয়ে প্রথমে আমি মায়ের গায়ের গন্ধ পাইনি, জানো, কেমন পোড়া বিশ্রী একটা গন্ধ পেয়ে বাবাকে জিজ্ঞাসা করতে। বাবা বলেছিল নাকি কোথাও কোনো গন্ধই নেই। তারপর মাকে দেখলাম, সেই পোড়া গন্ধ কেটে গিয়ে আমি কেমন মা মা গন্ধ পেলাম। তবে মাকে দেখে আমিও প্রথমে ভয় পেয়েছিলাম। কেন? পদ্মিনী জানে সবটাই শিশু মনের কল্পনা, তবু ওই কল্পনার গভীরে ঢুকেই তুলে আনতে হবে আসল রহস্যকে। মা তো পুরো ডিঙ্কার মতো হয়ে গেছে। ডিঙ্কাকে? জামার ঝালরের আড়াল থেকে তিন্নি বের করে একটা পুড়ে কালো হয়ে যাওয়া পুতুল। ওই দিন আমি ডিঙ্কাকে পেয়েছি। ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার গত বছরের জন্মদিনে মা আমাকে দিয়েছিল। ও খুব সুন্দর ছিল, জানো, ঠিক মায়ের মতো। পামেলা আন্টি ওকে সহ্য করতে পারতো না।
মায়ের কথাও সহ্য হতো না, আন্টির শুধু বাবাকেই সহ্য হতো। টয়লেটে যাওয়ার জন্য আন্টিকে ডাকতে গিয়ে দেখতাম পাশে নেই। বাবার ঘরের দিক থেকে চাপা একটা শব্দ আসতো। আমি বেশ বুঝতে পারতাম আন্টি বাবাকে ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না। তাই অন্ধকার ঘরে আমাকে ফেলে বাবার কাছে গেছে। এখন দরজার সামনে এসে দাঁড়িয়েছে অবিনাশ, সঙ্গে ডিউটি অফিসার। মেয়ের কথার তীব্র প্রতিবাদ করে উঠে অবিনাশ। কি কি বলছো তুমি পাগলের মতো? ছি ছি, কেন এইসব বানিয়ে বানিয়ে বলছো? জানেন অফিসার, ও না খুব কল্পনা প্রবণ। এখন গল্প দেয় নাকি ওর মা সব সময় ওর সঙ্গে থাকে। এই নিয়ে পামেলার সঙ্গেও কত সমস্যা করেছে। এক কথা বলেই চলেছে কাল রাত থেকে পামেলাকে নাকি একটা ছায়া মেরেছে। ধমকে উঠে পদ্মিনী। চুপ করুন, অনেক তো বলেছেন সকাল থেকে, এবার ওকে বলতে দিন। তিন্নির সেই ব্যথা ভরা চোখ দুটো কোথায় যেন হারিয়ে গেছে। সে চিৎকার করে বলে, কাল রাতে আমি আন্টিকে বলেছিলাম তুমি বাবার ঘরে যাও, আমার কাছে মা আছে, আমার ভয় করবে না। শুনে আন্টি ভীষণ রেগে গেল, বলল, খালি পাকা পাকা কথা। মরা মানুষ ফেরে কখন জানো? যখন সে একা থাকতে পারে না তখন। তোমার সময় ঘনিয়ে এসেছে তিন্নি। মায়ের কাছে গিয়ে শান্তিতে থাকতে চাও নিশ্চয়ই। এইটুকু বলতে পেরেছিল আন্টি। তারপর দেখলাম আন্টির পিছনে জমা হচ্ছে একটা অন্ধকার, মায়ের মতো জমাট কালো সেই অন্ধকার। ঠিক তখনই আন্টি চিৎকার করে উঠল। আমি দেখলাম আন্টির গলায় বিঁধে আছে ছুরিটা। আমি টেনে বের করে নিয়েছিলাম ওটাকে। তিন্নিকে ওরা নিয়ে গেছে, কাউন্সিলিং করাবে, স্পেশাল হোমে রাখবে কিছুদিন। মেয়েটা এমন করে বসল, এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অবিনাশের। তিন্নির ঘরের আলো নিভিয়ে দরজা বন্ধ করার আগে একবার ঘরের ভিতরে তাকায় অবিনাশ। কাল এই সময়ও স্বাভাবিক ছিল ওই ঘরের চেহারা। আজ ওর মেঝেতে মিশেছে পামেলার রক্ত, তিন্নির মনের বিষাক্ত বাতাস। একটা দীর্ঘশ্বাস ফেলে ওই অন্ধকারের দিকে তাকিয়ে চমকে উঠে অবিনাশ। তিন্নির ফাঁকা বিছানায় নড়ছে কিছু একটা জমাট অন্ধকার। নাকি ভুল দেখছে ও? দরজার পাশে থাকা সুইচে চাপ দিতেই হাসি ফোটে ওর ঠোঁটের কোণে। ডিঙ্কা, সেই পোড়া পুতুলটা। কিন্তু এ কি? কালো ছায়ায় রূপ নিচ্ছে পুতুলটা, বাড়ছে ছায়াটা, যেন ছুঁয়ে ফেলবে তাকে। আতঙ্কে পিছু হটতে হটতে অবিনাশ শুনতে পায় একটা চেনা গলা বলছে, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায় হয়তো, তবে অপরাধ থেকে যায় মনের ঘরে। ঠান্ডা মাথায় খুন বলে আসলে কিচ্ছু হয় না। খুন পোকার মতো অপরাধ কুড়ে খায় মনের ঘরকে। কোথাও শান্তি নেই, পালানোর পথ নেই। কালো ছায়া ঘনিয়ে আসে অবিনাশের চারপাশে।